বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের নিউজ বুলেটিনে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব দেশের সবচেয়ে আলোচিত এবং প্রতীক্ষিত একটি বিষয়, যা নিয়ে লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং পেনশনভোগী পরিবার উৎকণ্ঠায় দিন গুনছেন। বিষয়টি হল নতুন পে স্কেল, অর্থাৎ নবম জাতীয় বেতন কাঠামো। শুরুতেই সংক্ষেপে জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে কি কি থাকছে। প্রথমে আমরা জানব নতুন বেতন কাঠামো ঠিক কবে থেকে এবং কিভাবে কার্যকর হতে যাচ্ছে। এরপর আলোচনা করব এই খাতে সরকারের বাজেট বরাদ্দের প্রকৃত হিসাব নিয়ে। তারপর তুলে ধরব বেতন কমিশনের প্রতিবেদন এবং তা পর্যালোচনার বর্তমান অবস্থা। এর পরের অংশে থাকছে গ্রেড ভিত্তিক প্রস্তাবিত বেতন কাঠামোর বিস্তারিত হিসাব, বেতন বৃদ্ধির সামগ্রিক হার, ইনক্রিমেন্ট ও ভাতায় পরিবর্তনের প্রস্তাব, পেনশনভোগীদের জন্য সুখবর, গ্রেড সংখ্যা হ্রাসের সম্ভাবনা, কর্মচারী সংগঠনগুলোর প্রতিক্রিয়া ও দাবি দাওয়া, এবং সবশেষে থাকছে এই সিদ্ধান্তের অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে একটি বিশ্লেষণ। চলুন তাহলে শুরু করা যাক। মূল খবর: নতুন পে স্কেল কার্যকরের ঘোষণা। সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, চলতি অর্থবছরের প্রথম দিন অর্থাৎ ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বা বেতন কাঠামো কার্যকর করার প্রক্রিয়া শুরু হচ্ছে। জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থ উপদেষ্টা এই গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন এই বেতন কাঠামো আসতে যাচ্ছে। এর আগে সর্বশেষ বেতন কাঠামো ঘোষিত হয়েছিল ২০১৫ সালে, এবং তারপর থেকে বাজারের জিনিসপত্রের দাম, জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি অনেকটাই বেড়ে যাওয়ায় বেতন কাঠামো নতুন করে সমন্বয়ের দাবি ক্রমাগত জোরালো হচ্ছিল। তবে একটি বিষয় স্পষ্ট করে বলা দরকার, নতুন এই বেতন কাঠামো একবারই সম্পূর্ণভাবে কার্যকর হচ্ছে না। সরকার সিদ্ধান্ত নিয়েছে এটি ধাপে ধাপে বাস্তবায়ন করবে। জানা গেছে, নতুন কাঠামো পুরোপুরি কার্যকর হতে সময় লাগতে পারে প্রায় ৩টি অর্থবছর। আগামী অর্থবছরে সংশোধিত মূল বেতনের প্রায় অর্ধেক, অর্থাৎ ৫০% কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। এরপর ধারাবাহিকভাবে বাকি অংশ পরবর্তী ২ অর্থবছরে বাস্তবায়িত হবে। এই সিদ্ধান্তকে ইতিমধ্যে সরকারি কর্মচারী মহলে ব্যাপক স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে, যদিও ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়টি নিয়ে কিছু মহলে মিশ্র প্রতিক্রিয়াও লক্ষ্য করা যাচ্ছে, যা নিয়ে আমরা প্রতিবেদনের পরের অংশে বিস্তারিত আলোচনা করব। বাজেট বরাদ্দের প্রকৃত হিসাব। এখন আসা যাক অর্থের হিসাবে। এই বিশাল কর্মযোগ্য বাস্তবায়নের জন্য সরকার জনসেবা খাতে বড় অঙ্কের অর্থ বরাদ্দ রাখতে যাচ্ছে। সরকারি সূত্র অনুযায়ী জনসেবা খাতে মোট ১,৪১,৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে। তুলনা করে দেখা যাক, চলতি অর্থবছরের মূল বাজেটে এই খাতে বরাদ্দ ছিল ৭২,০২৪ কোটি টাকা, অর্থাৎ নতুন বরাদ্দ আগের তুলনায় প্রায় ৯৬% বেশি, যা নিঃসন্দেহেই বড় লাভ। পরবর্তীতে চলতি অর্থবছরের এই বরাদ্দ সংশোধন করে ৮৬,৮৬২ কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল। সেই সংশোধিত হিসাবের তুলনায় নতুন বরাদ্দ বাড়ছে প্রায় ৫৫,০০০ কোটি টাকা। তবে দর্শকদের জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দেওয়া দরকার। এই পুরো বরাদ্দের সম্পূর্ণ অর্থ কিন্তু শুধুমাত্র সরকারি কর্মচারীদের বর্ধিত বেতন ও ভাতার পেছনে ব্যয় হবে না। এই বরাদ্দের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়ার খরচ, এনপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বর্ধিত বেতন এবং পেনশনভোগীদের জন্য অতিরিক্ত সুযোগ সুবিধাও। অর্থাৎ পুরো অঙ্কটিকে শুধু বেতন কাঠামোর সঙ্গে মিলিয়ে দেখলে প্রকৃত চিত্র বোঝা যাবে না, এর ব্যাপ্তি আরও বিস্তৃত। বেতন কমিশনের প্রতিবেদন ও পর্যালোচনা প্রক্রিয়া। নতুন এই বেতন কাঠামোর পেছনের প্রক্রিয়াটি বুঝতে হলে জানতে হবে নবম জাতীয় বেতন কমিশনের কার্যক্রম সম্পর্কে। সাবেক একজন অর্থসচিবের নেতৃত্বে গঠিত এই কমিশন ইতিমধ্যে তাদের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে। বর্তমানে সরকারের উচ্চ পর্যায়ে এই প্রস্তাবিত কাঠামো নিয়ে খুঁটিনাটি পর্যালোচনা চলছে। জানা গেছে, ১০ সদস্যের একটি বিশেষ কমিটি কমিশনের সুপারিশগুলো যাচাই বাছাই করছে, যাতে চূড়ান্ত গেজেট প্রকাশের আগে অর্থনৈতিক সক্ষমতা, প্রশাসনিক বাস্তবতা এবং কর্মচারীদের প্রত্যাশা, এই ৩টি দিকই যথাযথভাবে বিবেচনায় নেওয়া যায়। এই পর্যায়ে দর্শকদের একটি বিষয় মনে করিয়ে দিতে চাই। এখন থেকে আমরা যে গ্রেড ভিত্তিক বেতন কাঠামোর কথা তুলে ধরব, সেটি এখনও একটি প্রস্তাবিত তালিকা মাত্র। চূড়ান্ত সরকারি প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশিত হওয়ার পরই প্রকৃত ও চূড়ান্ত অঙ্ক নিশ্চিত হবে।
তাই এই তথ্যগুলোকে প্রাথমিক ইঙ্গিত হিসেবে দেখার জন্য দর্শকদের প্রতি অনুরোধ থাকবে। গ্রেড ভিত্তিক প্রস্তাবিত বেতন কাঠামো, বিস্তারিত বিশ্লেষণ। এখন চোখ রাখা যাক গ্রেড ভিত্তিক প্রস্তাবিত বেতন কাঠামোর দিকে। কমিশনের সুপারিশ অনুযায়ী সবচেয়ে উপরের স্তর অর্থাৎ প্রথম গ্রেডে নির্ধারিত বেতন হতে পারে 1,60,000 টাকা। দ্বিতীয় গ্রেডে বেতনের পরিসর 1,32,000 থেকে 1,53,000 টাকা পর্যন্ত। তৃতীয় গ্রেডে 1,13,000 থেকে 1,48,800 টাকা পর্যন্ত। চতুর্থ গ্রেডে 1,00,000 থেকে 1,42,400 টাকা পর্যন্ত। পঞ্চম গ্রেডে 86,000 থেকে 1,39,700 টাকা পর্যন্ত। মধ্যম স্তরের দিকে তাকালে দেখা যায় ষষ্ঠ গ্রেডে 71,000 থেকে 1,34,000 টাকা পর্যন্ত। সপ্তম গ্রেডে 58,000 থেকে 1,26,800 টাকা পর্যন্ত। অষ্টম গ্রেডে 47,200 থেকে 1,13,700 টাকা পর্যন্ত। নবম গ্রেডে 45,100 থেকে 1,08,800 টাকা পর্যন্ত। দশম গ্রেডে 32,000 থেকে 77,300 টাকা পর্যন্ত। আর এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কারণ 11 থেকে 20 নম্বর গ্রেড পর্যন্ত কর্মচারীর সংখ্যাই সবচেয়ে বেশি এবং এই স্তরেই বেতন বৃদ্ধির প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হবে। 11 নম্বর গ্রেডে 25,000 থেকে 60,500 টাকা। 12 নম্বর গ্রেডে 24,300 থেকে 58,700 টাকা। 13 নম্বর গ্রেডে 24,000 থেকে 58,000 টাকা। 14 নম্বর গ্রেডে 23,500 থেকে 56,800 টাকা। 15 নম্বর গ্রেডে 22,800 থেকে 55,200 টাকা। 16 নম্বর গ্রেডে 21,900 থেকে 52,900 টাকা। 17 নম্বর গ্রেডে 21,400 থেকে 51,900 টাকা। 18 নম্বর গ্রেডে 21,000 থেকে 50,900 টাকা। 19 নম্বর গ্রেডে 20,500 থেকে 49,600 টাকা। এবং সবশেষে 20 নম্বর গ্রেডে, যেখানে সবচেয়ে নিম্ন স্তরের কর্মচারীরা রয়েছেন, বেতনের পরিসর হতে পারে 20,000 থেকে 48,400 টাকা পর্যন্ত। আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, এই পুরো তালিকাটি প্রস্তাবিত। চূড়ান্ত গেজেট প্রকাশের পরই প্রকৃত অঙ্ক নিশ্চিত হবে। বেতন বৃদ্ধির সামগ্রিক হার, কারা লাভবান হচ্ছেন বেশি? কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী নতুন এই পে স্কেলে গড়ে প্রায় 105% বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। তবে বিশ্লেষণ করলে দেখা যায় এই বৃদ্ধি সব গ্রেডে সমান নয়। নিচের গ্রেডগুলোতে অর্থাৎ 11 থেকে 20 নম্বর গ্রেডে বেতন বৃদ্ধির হার হতে পারে সবচেয়ে বেশি, প্রায় 140% পর্যন্ত। সর্বনিম্ন মূল বেতন বর্তমানে 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে, যা শতকরা হিসেবে প্রায় 140% বৃদ্ধি। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে নতুন কাঠামো বাস্তবায়িত হলে সবচেয়ে নিচের স্তরের কর্মচারীরাই সবচেয়ে বেশি উপকৃত হবেন, যা অনেকেই বৈষম্য কমানোর একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। বার্ষিক ইনক্রিমেন্ট, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রসঙ্গে বেতন কাঠামোর পাশাপাশি বার্ষিক ইনক্রিমেন্টের হারেও পরিবর্তনের প্রস্তাব রয়েছে। বর্তমানে বার্ষিক ইনক্রিমেন্টের হার 5%। এই হার বাড়িয়ে 10% করার জোর দাবি জানিয়ে আসছে কর্মচারী সংগঠনগুলো। পাশাপাশি দীর্ঘদিনের আরেকটি দাবি হল টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহাল করা। অতীতে এই দুটি সুবিধা কর্মচারীদের চাকরি জীবনের নির্দিষ্ট সময় পর পদোন্নতি ছাড়াই বেতন বৃদ্ধির সুযোগ দিত, কিন্তু পরবর্তীতে তা বাতিল হয়ে যায়। বর্তমানে কর্মচারীরা চাইছেন এই ব্যবস্থা আবার চালু হোক এবং সরকারও বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ভাতাসমূহে পরিবর্তনের প্রস্তাব। বেতন কাঠামোর পাশাপাশি বিভিন্ন ভাতাতেও পরিবর্তনের প্রস্তাব এসেছে। বর্তমানে টিফিন ভাতা 200 টাকা, এটি বাড়িয়ে 1,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে চিকিৎসা ভাতাও উল্লেখযোগ্য হারে বাড়ানোর সুপারিশ রয়েছে। যদিও প্রতিটি ভাতার সুনির্দিষ্ট চূড়ান্ত অঙ্ক এখনও ঠিক হয়নি, তবে সামগ্রিকভাবে কর্মচারীদের প্রকৃত জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্য নিয়েই এই প্রস্তাবগুলো তৈরি করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। পেনশনভোগীদের জন্য বিশেষ সুখবর। শুধু কর্মরত কর্মচারীরাই নন, যারা ইতিমধ্যে অবসরে গেছেন সেই পেনশনভোগীদের জন্যও রয়েছে গুরুত্বপূর্ণ সুখবর। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যাদের মাসিক পেনশন বর্তমানে 20,000 টাকার নিচে, তাদের পেনশন 100% পর্যন্ত বৃদ্ধি করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি 75 বছরের বেশি বয়সী পেনশনভোগীদের জন্য মাসিক 10,000 টাকা চিকিৎসা ভাতা প্রদানেরও প্রস্তাব রয়েছে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে বয়স্ক ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জীবনযাত্রায় উল্লেখযোগ্য স্বস্তি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। গ্রেড সংখ্যা হ্রাসের প্রস্তাব কী প্রভাব পড়তে পারে?
আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়েও আলোচনা চলছে সরকারি পর্যায়ে। বর্তমানে সরকারি চাকরিতে মোট ২০টি গ্রেড রয়েছে। নতুন প্রস্তাবনায় এই গ্রেড সংখ্যা কমিয়ে ১২টি ধাপে নিয়ে আসার একটি জোরালো প্রস্তাবনা সরকারের বিবেচনাধীন রয়েছে। এর পেছনে যুক্তি হিসেবে বলা হচ্ছে, গ্রেডের সংখ্যা কমিয়ে আনলে বেতন কাঠামোয় যে বৈষম্য তৈরি হয়েছে তা অনেকটাই হ্রাস পাবে এবং প্রশাসনিক জটিলতাও কমবে। তবে এই প্রস্তাব এখনও চূড়ান্ত সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছায়নি এবং বাস্তবায়িত হলে এটি সরকারি চাকরি কাঠামোতে একটি বড় সংস্কার হিসেবে বিবেচিত হবে। কর্মচারী সংগঠনগুলোর প্রতিক্রিয়া ও দাবি দাবা। নতুন পে স্কেল নিয়ে দেশের বিভিন্ন সরকারি কর্মচারী কল্যাণ সংগঠন সরব হয়ে উঠেছে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি এবং ১১ থেকে ২০ গ্রেডের সরকারি চাকুরিজীবী ফোরাম তাদের দাবি আদায়ে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশ করা, চূড়ান্ত বাস্তবায়নের আগে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ৫০% মহার্ঘ ভাতা প্রদান করা, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করা এবং পেনশন গ্র্যাচুইটির হার প্রতি টাকায় ৫০০ টাকা নির্ধারণ করে শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত করা। উল্লেখযোগ্য বিষয় হল, চলতি বছরের এপ্রিল মাসের শুরুর দিকে কর্মচারীদের একটি বড় অংশ দেশব্যাপী ৬ দিনের কর্মসূচি পালন করেছিলেন। এই কর্মসূচি নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে এবং বিষয়টিকে আরও গতি দিয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। কর্মচারী নেতারা বলছেন, বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়িত হলে তা মেনে নেওয়া গেলেও গেজেট প্রকাশে যেন অহেতুক দেরি না হয় সেই আহ্বান জানিয়েছেন তারা। কেন এই বেতন কাঠামো সমন্বয় জরুরি হয়ে পড়েছিল? অর্থনৈতিক বিশ্লেষণ। অর্থনীতিবিদ এবং সংশ্লিষ্টদের মতে, গত কয়েক বছরে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে, কোনো কোনো হিসেবে যা ৪০ থেকে ৫০% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ২০১৫ সালের বেতন কাঠামো দিয়ে বর্তমান বাজার পরিস্থিতিতে সংসার চালানো অনেক সরকারি কর্মচারীর জন্যই কঠিন হয়ে উঠেছিল। একটি স্বাভাবিক অর্থনৈতিক ব্যবস্থায় মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো নিয়মিত হালনাগাদ হওয়া জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি যথাযথ পারিশ্রমিক, কর্মদক্ষতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে অনেকে মনে করছেন। তবে কিছু অর্থনীতিবিদ আবার সতর্ক করে বলছেন, এত বড় অঙ্কের অতিরিক্ত ব্যয় সরকারের সামগ্রিক বাজেট ঘাটতি এবং মুদ্রাস্ফীতির ওপরও প্রভাব ফেলতে পারে। তাই ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্তকে তারা একটি ভারসাম্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। বাস্তবায়নের সময়সীমা, সংক্ষিপ্ত পুনরালোচনা। সবশেষে দর্শকদের জন্য পুরো প্রক্রিয়াটি আরেকবার সংক্ষেপে গুছিয়ে বলছি। সরকারি ঘোষণা অনুযায়ী নতুন অর্থবছরের প্রথম দিন থেকে নতুন পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রথম বছরে সংশোধিত মূল বেতনের প্রায় অর্ধেক পরিমাণ কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর পর্যায়ক্রমে পরবর্তী ২ অর্থবছরে বাকি অংশ কার্যকর হবে। অর্থাৎ সম্পূর্ণ কাঠামো পুরোপুরি কার্যকর হতে মোট ৩ অর্থবছর সময় লাগতে পারে। এই পুরো প্রক্রিয়া বাস্তবায়নের জন্য সরকার জনসেবা খাতে ব্যাপক অঙ্কের বরাদ্দ রাখছে, যদিও এই বরাদ্দ শুধুমাত্র বেতন বৃদ্ধির জন্য নয়, বরং নতুন নিয়োগ, শিক্ষকদের বেতন এবং পেনশন সুবিধাসহ একাধিক খাতে বণ্টিত হবে। দর্শকদের প্রতি গুরুত্বপূর্ণ বার্তা। আমরা আবারও স্পষ্ট করে বলতে চাই, গ্রেড ভিত্তিক যে বেতন কাঠামোর কথা আজকের প্রতিবেদনে তুলে ধরা হল, তা এখনও প্রস্তাবিত পর্যায়ে রয়েছে। বেতন কমিশনের সুপারিশ চূড়ান্ত পর্যালোচনা কমিটির অনুমোদনের পর সরকারি প্রজ্ঞাপন বা গেজেট আকারে প্রকাশিত হলেই প্রকৃত ও চূড়ান্ত অঙ্ক নিশ্চিত হবে। তাই দর্শকদের প্রতি অনুরোধ থাকবে, গুজব বা অসম্পূর্ণ তথ্যে বিভ্রান্ত না হয়ে সরকারি ঘোষণা এবং নির্ভরযোগ্য সূত্রের উপর ভরসা রাখার জন্য। এই বিষয়ে নতুন কোনো তথ্য বা সরকারি প্রজ্ঞাপন প্রকাশিত হলে আমরা তা যথাসময়ে বিস্তারিত আকারে আপনাদের জানিয়ে দেব। সমাপনী বক্তব্য। আজকের এই বিস্তারিত প্রতিবেদনে আমরা তুলে ধরলাম নতুন পে স্কেল সংক্রান্ত সবশেষ অগ্রগতি, বাস্তবায়নের সময়সীমা, বাজেট বরাদ্দের প্রকৃত হিসাব, গ্রেড ভিত্তিক প্রস্তাবিত কাঠামো, বেতন বৃদ্ধির হার, ইনক্রিমেন্ট ও ভাতায় পরিবর্তনের প্রস্তাব, পেনশনভোগীদের জন্য সুবিধা, গ্রেড সংখ্যার হ্রাসের সম্ভাবনা, কর্মচারী সংগঠনগুলোর প্রতিক্রিয়া এবং এই সিদ্ধান্তের পেছনের অর্থনৈতিক প্রেক্ষাপট। দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং পেনশনভোগী পরিবারের জন্য এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা এই বিষয়ে পরবর্তী প্রতিটি আপডেট আপনাদের কাছে যথাসময়ে এবং নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত রাখব। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।